অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন। মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মন্দির পরিদর্শনের শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন। এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না। বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে, এখন ছুটি দুদিনের থেকে 4 দিন হয়ে গেছে। ওটাতে আমার কোনো হাত নাই। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আমাদেরকে বিভিন্ন বিএসসি ইঞ্জিনিয়াররা হুমকি দিচ্ছে। এমনকি সোহেল নামে একজন ব্যক্তি, সুলাইমান নামে একজন ব্যক্তি, উনি আমাদেরকে হুমকি দিয়েছে যে আমাদেরকে নাকি গুলি করা হবে। আমরা বলতে চাই, যদি আমাদের পরবর্তীতে এরকম হুমকি দেওয়া হয়, এমনকি আমরা সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, ওনাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার ভিতরে। যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা সারা বাংলাদেশ অসহযোগ আন্দোলন ঘোষণা করব এবং সকল ক্যাম্পাস থেকে পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা ব্লক করতে পারব। আমাদের রক্ত লাগলে রক্তরে 10ম গেট ছেড়ে দে, এরকম একটা লাল সবাই লাল টি শার্ট, রক্ত লাগানো লাল টি শার্ট দিয়ে সেটা সবাই গায়ে দিছি। এর মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই যে আমাদের 10ম গ্রেড যদি নিতে হয়, আমাদের রক্তে জড়াইয়ে নিতে হবে, আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে, তারপরেও 10ম গ্রেড নিতে পারবেন। আমাদের 7টি দাবি উপস্থাপন করা হয়েছে। আপনারা সেখানে লক্ষ্য করলে দেখবেন, এটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যে বৈষম্যর কথা বলি আমরা, বা আমাদের মধ্যে যে তফাৎ ভেদাভেদের কথা বলি, আমরা যদি 7 দফা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো এখানে সুস্পষ্ট সমাধান দেওয়া আছে। আপনারা দেখবেন বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডেস্ক ইঞ্জিনিয়ার এবং ফিল্ড ইঞ্জিনিয়ারে বিভক্ত করা আছে। যেখানে দেখবেন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি এবং বিএসসি ইঞ্জিনিয়াররা সেই প্রকল্পের ডিজাইন করে পরিকল্পনা করে আমরা সেটা মাঠ পর্যায়ে সফল করে থাকি। আবার দেখবেন সেখানে সুস্পষ্টভাবে বলা আছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 5 জন, তার বিপরীতে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, যেটা আমাদের বিশ্বের স্ট্যান্ডার্ড মাপে চলে থাকে। তো আমরা চাচ্ছি আমাদের সেখানে একজন বিএসসির বিপরীতে 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকুক। তারপর আমাদের শিক্ষাক্রম উন্নত করার জন্য আমাদের শিক্ষাক্রম আধুনিকায়ন এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা চলতে পারি, সেজন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আমাদের পরিকল্পনা সেভাবেই যেন করা হয়। আমাদের শিক্ষার্থীদের দক্ষ করার জন্য শিক্ষকের পিছনে যেন 12 জন শিক্ষার্থী থাকে, তাহলে দেখবেন আমরা ভালোভাবে আরও দক্ষ হতে পারবো, আমরা আরও দেশকে উন্নত করতে পারবো, দেশকে সার্ভিস দিতে পারবো। এগুলো হচ্ছে আমাদের মূল দফা। এবং পূর্বের যে 6 দফা আছে সেটার রূপরেখা প্রণয়ন হলেও এখনও সেটা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। আমরা চাচ্ছি এটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হোক এবং যেগুলো সময় সাপেক্ষ আমরা সেগুলোর ক্ষেত্রে সময় দিতে রাজি আছি। বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা দিয়েছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনি লক্ষ্য করলে দেখবেন তাদের 1ম দফায় বলা আছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 9ম গ্রেডে কোনো প্রমোশন পাবো না। এটা কি কোনো কথা হতে পারে? যেটা সংবিধান স্বীকৃত প্রতিজনের প্রমোশন পাওয়ার অধিকার আছে, সেক্ষেত্রে কিভাবে তারা আমাদের 10ম গ্রেডে জিম্মি করতে চায়? তাদের যদি দ্বিতীয় দফাটা দেখি, দেখবেন যে তারা চাইছে 10ম গ্রেড উন্মুক্ত করার কথা, কিন্তু 10ম গ্রেড কি আসলেই উন্মুক্ত করার এটা একটা নীল নকশা হয়ে গেছে। দেখবেন 1978 সালে শহীদ জিয়া আমাদের উপসহকারী প্রকৌশলী পদ
দিয়েছেন এবং 1994 সালে বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতিকরণ করেছেন। তারপরেও এটা সংবিধান স্বীকৃত এবং এটা একটা সমাধান করা বিষয়, সেটা নিয়ে আবার তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমাদের কর্মসূচি আজকে এখানে শেষ হবে, আবার আগামীকাল আমাদের সারা বাংলাদেশে এক জায়গায় অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করবে। চলতি বছর দেশে প্রায় 50% ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যেই। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কারণ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 155 জন। সর্বশেষ 24 ঘন্টায় সকাল 8টা থেকে গতকাল সোমবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন 5 জন। এ সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 636 জন। এ মাসের 15 দিনে আক্রান্ত ও মৃত্যু যথাক্রমে 7051 এবং 33। চলতি বছর কোনো মাসের অর্ধেক সময়ে এত আক্রান্ত বা মৃত্যুর ঘটনা এখনো ঘটেনি। এবারে ডেঙ্গুতে মৃত্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর একটি বিশ্লেষণ করেছেন। মোট 76টি মৃত্যু নিয়ে এই বিশ্লেষণ করা হয়। এর মধ্যে 36 জনেরই মৃত্যু হয় হাসপাতালে আসার 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ মোট মৃত্যুর 47 ভাগের বেশি মৃত্যু হয়েছে মাত্র একদিনের মধ্যে, আর 2 দিনের মধ্যে মৃত্যু হয়েছে 15 জনের। বাকি 25 জনের মৃত্যু হয়েছে 3 থেকে 5 দিনের মধ্যে। এবার ডেঙ্গুতে যে 155 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 95 জনই মারা গেছেন ঢাকার 2 হাসপাতালে, অর্থাৎ 61% মৃত্যু হয়েছে এসব হাসপাতালে। যদিও এবার ঢাকার হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন মোট আক্রান্তের মাত্র 25 ভাগ। এবার ঢাকার বাইরে সংক্রমণ যেমন বেশি, আবার মৃত্যু গত বছরের চেয়ে বেশি। নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও 4 বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানিয়েছেন, বউবাজারে পলাশ মিয়ার 7তলা ভবনের 4র্থ তলায় তারা ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের বড় ভাই অলিউল্লাহ লাবলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, ধারণা করতেছি যেহেতু দরজাটা লক করা ছিল, এটা গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে। মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপুলকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে 3 জনের মরদেহ উদ্ধার করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তারেক আল মেহেদি বলেন, হাবিবুল্লাহ শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও ম্যানেজার শিপলুর বিরুদ্ধে মামলা করে। সেই থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যার পথ বেছে নেয় শিপলু। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বৃষ্টির দিনে কম প্যাসেঞ্জার, আর ভাড়া মারতে কষ্ট হইতেছে, বৃষ্টিতে বেচতেছি। আপনার যেটা ভাড়া ওইটাই দেয়। হ্যাঁ, একজনে খুশি হয়ে 10 টাকা বেশি দেয়, 20 টাকা বেশি দেয়, ওটা অন্য হিসাব। আপনি বৃষ্টিতে বেচতেছেন মুরব্বী মানুষ, আপনি 10 টাকা 20 টাকা বেশি না। পরশু দিনকার বৃষ্টির কারণে অনেকের সময় বেরিয়েছি না, পরে বাড়িছি, বাড়ে আর সুবিধা করতে জামজাটের লেগে প্রচুর জামজাট হয়েছিল। এক ভাড়া নিয়েছি 80 টাকা ভাড়া নিয়ে 1.5 ঘন্টা সময় হয়েছে পার হইতে। সেই জামজটের লাগে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই জন্য জামজট কম হলে তো আমাদের জন্য একটু ভালো হতো। সিস্টেম করে রাস্তা করে দিলে এক সাইড দিক দিয়ে আমরা সুবিধাতে যাইতে পারতাম, মানে কোনো দিক দিয়ে যাইতে পারি না জামের কারণে। না বৃষ্টি বলে পারছিল না, অনেকে বলে মামা চলো তোমার 10 টাকা ভাড়া দিন, আমরা ভিজতে চাই না, কষ্ট হয় যাওয়ার লাগে, না পারে গিয়ে তবু বৃষ্টিতে ভিজে যাইতে হবে, পেটের দেয়, কী করবো। বৃষ্টি হলেও খ্যাপ আছে, না হলেও খ্যাপ আছে। না অনেকে ভাড়া বাড়াই দেয়, 10-5 টাকা বাড়াই দেয়। অনেকে বলে যে বৃষ্টির মধ্যে যাচ্ছ 10 টাকা বাড়াই নেয়। এখানে বলার কিছু নাই,
যাত্রী নিজেই দেয়। ওর যাওয়ার দরকার, আমারও ভাড়ার দরকার। এবং জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার এক ব্যাখ্যায় মন্ত্রণালয় জানায়, শহীদ ও যোদ্ধাদের গেজেট প্রকাশ এবং ভাতা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো তালিকার ভিত্তিতে ইতোমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। তবে যাচাই বাছাই প্রক্রিয়ায় ভুয়া নাম শনাক্ত হয়, সেগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন গেজেটও প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই প্রক্রিয়া চলমান এবং কোনো ভুয়া নাম মিললেই তা মুছে ফেলা হবে। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত ভুয়া নামগুলোর তথ্য জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর খতিয়ে দেখছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভুয়া হিসেব প্রমাণিত হলে শুধু তালিকা থেকে বাদই নয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, জুলাই শহীদ ও যোদ্ধাদের মর্যাদা রক্ষা করতে সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়নে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কোনোভাবেই ভুয়া নাম রাখা হবে না। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও নির্দিষ্ট চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার 16 সেপ্টেম্বর জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দ্রুত সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড ও চিকিৎসক দল গঠন করা আবশ্যক। NS1 টেস্ট, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করার উপরও জোর দেয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, মেডিসিন, শিশু চিকিৎসক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকেরা শুধুমাত্র ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা দেবেন। সন্দেহভাজন রোগীদেরও বহির্বিভাগে নির্দিষ্ট কক্ষে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধনের জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভাকে চিঠি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি শনিবার সকাল 10টায় হাসপাতাল পরিচালক ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় সভা আয়োজনের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে রাজধানী সহ বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সাতক্ষীরার 5টি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে 4 শিশু ও 1 কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার 15 সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার আশাশুনি, কলারোয়া, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও কালীগঞ্জে উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে 13 মাস বয়সী শিশু ঈশিতা সানা পানিতে পড়ে মারা যায়। সে মহেন্দ্রনাথ সানার ছোট মেয়ে। পরিবার সদস্য ও পুলিশ জানায়, মা শিশুটির হাত ধরেছিলেন। এ সময় হঠাৎ কুকুর তাড়াতে গিয়ে মায়ের হাত ফসকে শিশুটি পুকুরে পড়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামে 2 বছরের শিশু ইরফান খা পানিতে ডুবে মারা যায়। সে ইকরাম খার ছেলে। দুপুরে গোসল করানোর জন্য বাইরে রাখা হলে কিছুক্ষণ পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে রান্নাঘরের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগরের চণ্ডীপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন পানিতে ডুবে মারা যায়। রবিবার সন্ধ্যায় স্থানীয় এক চায়ের দোকান থেকে নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা হুমায়ুন কবির বলেছেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে কালীগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামে মোহাম্মদ সিরাজুল ইসলামের 19 মাস বয়সী মেয়ে লামিসা খাতুন পানিতে ডুবে মারা গেছে। দুপুরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানের পাশের পুকুর পাড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসক তাকে তখন মৃত বলে ঘোষণা করেন। একদিনে এভাবে একাধিক শিশু ও কিশোরের মৃত্যুতে স্থানীয়রা শোকাহত হয়ে পড়েছেন। সচেতন মহল বলছে, শিশুদের নিরাপত্তায় পরিবার ও অভিভাবকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। শেরপুর
নকলা উপজেলায় শতবর্ষী এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে একই গ্রামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধনাকুষা খালপাড় গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জফিল উদ্দিনের স্ত্রী জাবিরন বেগমের বয়স এখন 105 বছর। ভোরে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করছিলেন। ঠিক সে সময় একই গ্রামের বাসিন্দা 80 বছর বয়সী জবেদ আলী তার ঘরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে উত্ত্যক্ত করার চেষ্টা চালায়। হঠাৎ এ পরিস্থিতিতে শতবর্ষী জাবিরন প্রাণপণ চেষ্টা করে প্রতিরোধ গড়ে তুলতে। তিনি জাবেদ আলীকে ঠেলে ফেলে দিয়ে উচ্চস্বরে চিৎকার শুরু করলে তার ছেলের স্ত্রী নূরজাহান দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পর সকালে খবরটি গ্রামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে নকলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরে অভিযুক্ত জবেদ আলীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছেন, এ ঘটনায় জাবিরনের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জবেদ আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শতবর্ষী এক নারীকে উত্ত্যক্ত করার মতো জঘন্য ঘটনায় তারা দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। স্বর্ণের দাম এখন আকাশ ছোঁয়া। তারপরও স্বর্ণের গহনায় নারীদের আগ্রহের কমতি নেই, বরং সবসময় একটু বেশি খরচ করে অনেকে স্বর্ণ কেনেন। বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে। এক বছরে সোনার দাম প্রায় 40 থেকে 50% বা তারও বেশি বৃদ্ধি হয়েছে। বাজারের অবস্থা, বৈদেশিক মুদ্রার অভিসর, আন্তর্জাতিক সোনা বাজার, আমদানির খরচ ও অন্যান্য আরও বেশ কিছু কারণে সোনার দাম বাড়ছে। অনেকেই এখন সোনা কিনছেন, কিন্তু কত ক্যারেটের সোনা কিনবেন তা বুঝতে পারছেন না। বিশেষ করে 21 এবং 22 ক্যারেটের সোনা নিয়েই বেশি ঝামেলায় পোহাতে হয়। দামেও কিন্তু বেশ কম বেশি আছে এর। আসলে 21 এবং 22 ক্যারেটের সোনাই আসল এবং ব্যবহার উপযোগী, তবে এদের মধ্যে ধাতুর মিশ্রণ কম বেশি থাকে। গহনার সোনার বিশুদ্ধতা ক্যারেট দিয়ে পরিমাপ করা হয়, যেখানে 24 ক্যারেট সোনা 100% খাঁটি সোনা। ফলে খুবই নমনীয় হয় এই সোনা, যার কারণে এটির তৈরি গহনা ব্যবহার উপযোগী হয় না। 21 ক্যারেট এবং 22 ক্যারেট সোনার গয়না দুটোই আসল সোনা দিয়ে তৈরি, তবে তাদের বিশুদ্ধতার মাত্রায় পার্থক্য রয়েছে। এবার আসুন আসল নকল কিভাবে চিনবেন। হলমার্ক দেখি কিনুন। খাঁটি স্বর্ণ চেনার সবচেয়ে সহজ উপায় হলো হলমার্ক। স্বর্ণের গহনা খাঁটি কিনা বোঝার জন্য হলমার্ক চিহ্ন দেখে নিন। বেশিরভাগ সময়ই হলমার্ক চিহ্ন গয়নার ভেতরের দিকে দেয়া থাকে। সাধারণত ক্যারেট অনুযায়ী 24, 22, 18, 14 বা 10 এই নম্বরগুলি লেখা থাকে। অ্যাসিড বা রাসায়নিক পরীক্ষা, এই পরীক্ষা বাড়িতে করতে যাবেন না, তবুও জেনে রাখুন, হয়তো কখনো কাজে আসতে পারে। এটি পেশাদাররা করে থাকেন। গয়নার একটি অপ্রকাশিত বা কম দৃশ্যমান অংশে হালকা স্ক্র্যাচ তুলে তারপর বিশেষ করে নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করা হয়। যদি সেই অংশ দ্রুত ধুয়ে যায় বা রং পরিবর্তন হয়, তাহলে সেটা খাঁটি নয়। সোনা কিনতে বিশ্বস্ত দোকান বেছে নিন। কেনার আগে সেই দোকান বিক্রেতার নাম ও খ্যাতি সম্পর্কে খোঁজ নিতে পারেন। গহনায় যদি একটি সনদ থাকে, সেটি অনেক মূল্যবান, তবে নিজেদের সতর্ক থাকা খুবই জরুরি। অশ্লীল কন্টেন্ট প্রচারণার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তানের কেপি প্রদেশের পুলিশ। অভিযানে টিকটক তারকা আলিশাকে গুলভার শহর থেকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে একটি মামলা করেছে আইন প্রয়োগকারী সংস্থা। সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী টিকটকার আলিশা অশ্লীল কন্টেন্ট পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও শর্টস ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হাজার হাজার ভিউ সংগ্রহ করেন। ফলে সমালোচনার মুখে পড়েন তিনি। এই টিকটকার গ্রেফতারের পর অশ্রুসিক্ত চোখে একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তাকে নিজের ভুল স্বীকার করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেছে। একই সঙ্গে জানান, ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না তিনি। আলিশার 21,000-এর অধিক ফলোয়ার সহ ফেসবুক পেজটি দীর্ঘদিন ধরে ভক্তদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এরপরও আলোচনার বাইরে ছিলেন তিনি।
কিন্তু সম্প্রতি অশ্লীল কন্টেন্ট পোস্টের মাধ্যমে রাতারাতি মূলধারায় শিরোনামের উঠে এসেছে তিনি। এদিকে আলিশা গ্রেফতারের পর এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাকে গ্রেফতার করা ন্যায়সঙ্গত নাকি অতিরিক্ত চরমপন্থী তা নিয়েও কথা বলছেন অনেকেই। তবে পাকিস্তানে পূর্ববর্তী সময়ে টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর চীনা মালিকানাধীন প্ল্যাটফর্ম অশ্লীল বিষয়বস্তু ব্লক করতে এবং সংযম থাকার বিষয়গুলোকে উন্নত করতে সম্মতি দেওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্থানীয় নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে বিবেচিত ভিডিওগুলোর জন্য পেশোয়ার আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া যমজ 6 নবজাতকের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মৃত্যু হয় এক নবজাতকের। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানিয়েছে, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যু হয়েছে। নবজাতকের স্বজন বাবুল মিয়া বলেন, নবজাতকের মধ্যে 5 জন মারা গেছে। নবজাতককে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চা নিয়ে মা মোকসেদা আক্তার প্রিয়া রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এর আগে এদিন সকাল 10:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে মৃত্যু হয় 2 নবজাতকের। রবিবার রাত 3টার দিকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক কন্যা শিশুর মৃত্যু হয়। একই দিন সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়। এরও আগে রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া 3 ছেলে ও 3 মেয়ে সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র 27 সপ্তাহে প্রসব হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ এই অনুমতিতে 37টি প্রতিষ্ঠান মোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে। সময়সীমা নির্ধারণ করা হয়েছে 16 থেকে 5 অক্টোবর পর্যন্ত। তবে রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। রপ্তানি নীতি 2024 থেকে 27 মেনে চলতে হবে। শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান কঠোরভাবে পরীক্ষা করবে। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না এবং এই অনুমতি অন্যের কাছে হস্তান্তর করা যাবে না। প্রয়োজনে সরকার যে কোনো সময় অনুমতি বাতিলের ক্ষমতাও রাখে। দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানি নিয়ে দুই দেশের বাণিজ্যের নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর 4 আসন থেকে আলগী ও হামিরদি ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর 2 আসনের সাথে যুক্ত করা গেজেট কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী সংসদ নির্বাচনে 2 জন মনোনয়ন প্রত্যাশীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। আগামী 10 দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ভাঙ্গা উপজেলাবাসীর পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2 জন মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালের পক্ষে গেজেট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়। সেখানে ফরিদপুর 4 আসন, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন থেকে আলগী ও হামিরদি ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর 2 আসনের নগরকান্তা ও সালথার সাথে যুক্ত করা হয়। চলতি সেপ্টেম্বরে প্রথম 13 দিনে রেমিটেন্স এলো $130.60 কোটি। প্রতি ডলার 122 টাকা দরে, যার পরিমাণ প্রায় 16,000 কোটি টাকা। এই রেমিটেন্স গত বছরের একই সময়ের চেয়ে 13.6% বেশি। আগের বছরের সেপ্টেম্বরের প্রথম 13 দিনে রেমিটেন্স এসেছিল $115 কোটি। রবিবার 15 সেপ্টেম্বর এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি সেপ্টেম্বরের প্রথম 13 দিনে আসা রেমিটেন্স আগের মাস আগস্টের প্রথম 13 দিনে আসা আয়ের চেয়েও বেশি। গত আগস্টের 13 দিনে রেমিটেন্স এসেছিল $104.19 কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে $21.43 কোটি।
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 12 কোটি ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 96,87,10,000 ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 27,70,000 ডলার। 3-4টা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করলো, তারা কি একটাবার চিন্তা করলো না যে এই মেয়েগুলোর লাইফে কি হবে? ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অসংখ্য নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসা। দুর্দান্ত অভিনয় করলেও গত বছরের শেষ দিকে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তারও নাম উঠে আসে। বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠেছিল তখন। এ নিয়ে তখন একদমই চুপ ছিলেন সাফা কবির। এই অভিনেত্রী তখন বিষয়টি নিয়ে কথা বলা বন্ধ রাখা ছাড়াও সোশ্যাল মিডিয়া থেকেও আড়ালে চলে যান। তখন বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়। তবে এবার এ নিয়ে মুখ খুললেন সাফা কবির। জানিয়েছেন তাকে জড়িয়ে মাদক কাণ্ডের কথা দাবি করার পর ক্যারিয়ারে ব্যাপক প্রভাব পড়েছিল। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন সাফা কবির। সেখানে ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। তখন বললেন, সংবাদটি দেখার পর একদম শকড হয়েছিলাম। কি হচ্ছে এমনটা শুধু ভাবছিলাম, এটা কেমন নিউজ। তারপর কেউ আর কোনো আপডেট দিতে পারলো না। এই খবর প্রকাশের পর আমার ক্ষতি হলো। 3-4টি মেয়েকে নিয়ে যে নিউজ হলো, একটিবার তাদের কথা চিন্তা করলো না, তাদের জীবনের কি হবে। সাফা কবির বললেন, আমার কাছে তো প্রমাণ করার কিছু নেই বোঝানো ছাড়া। এমনকি আমার সিনিয়র শিল্পীদেরও অনেকের সঙ্গে আমার কাজ বাতিল করে দিয়েছিল। তখন বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাচ্ছিল না কেউ। আমিও অবশ্য বুঝতে পেরেছিলাম এটা নিয়ে ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এমন কঠিন পরিস্থিতিতে অবশ্য ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলাম, ফলে সহজেই পরিস্থিতি সামলে নিতে পেরেছেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। খুলনার কয়রায় প্রায় 103 কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদ সহ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। 15 সেপ্টেম্বর দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মিজানুর রহমানের বাড়ি কয়রা উপজেলার আংটিহারা গ্রামে। কয়রার কোস্টগার্ড স্টেশনের একটি দল উপজেলার ছোট আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই এলাকা থেকে 103 কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং হরিণ শিকারের প্রায় 300 মিটারের ফাঁদসহ মিজানুর রহমানকে আটক করা হয়। এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ ও আটক হওয়া মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ডলারের দর কিছুটা কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার নিলামের মাধ্যমে 26টি ব্যাংক থেকে 121 টাকা 75 পয়সা দরে প্রায় 353 মিলিয়ন ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়ালো 1.74 বিলিয়ন। বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 25.67 বিলিয়ন ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় বেশি। এদিন আন্তঃব্যাংক লেনদেন প্রতি ডলারের বিনিময় হার ছিল 121 টাকা 70 পয়সা থেকে 121 টাকা 75 পয়সা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত 11 সেপ্টেম্বর 25.67 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল 24.50 বিলিয়ন ডলার। জ্বালানি সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধ করতে 2024-25 অর্থ বছরের আগের 3 বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে 25 বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল। তবে গত বছরের আগস্টে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর রিজার্ভ হ্রাসের কারণ দেখিয়ে সরকারি উদ্যোগে আমদানির জন্য ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হঠাৎ ডলারের দর বেশি ওঠানামা বাজারের স্থিতিশীলতার জন্য ভালো নয়। বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হয়েছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ যেন কখনোই কমে না।
দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ও পরিবার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে থাকে। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই তারকা দম্পতি। শবনম বুবলী মঙ্গলবার তার ফেসবুক পেজে মা ছেলের খুনসুটি নিয়ে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় মা ও পুত্র একসঙ্গে খুনসুটি করছেন, আর ভিডিওটি তুলেছেন শাকিব খান নিজে। ভিডিওতে ছেলে শেহজাদ খান বীর ক্যামেরার দিকে পোজ দিতে চেষ্টা করলেও বাবা শাকিব ভিডিওটি করার সময় সে পুরোপুরি বুঝতে পারছেন না। ভিডিওতে শাকিব খানকে না দেখা গেলেও তার কথা শোনা যাচ্ছিল। ছেলেকে সুপারস্টার বলে ডাক দেন শাকিব খান। ভিডিওর ক্যাপশনে বুবলি লিখেছেন, লাড্ডু বাবজান ভাবছে ছবি তোলা হচ্ছে, তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যার আর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু তা বোঝে নাই। এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত 2018 সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলি। এরপর তাদের ঘরে এসেছে সন্তান শেহজাদ খান বীর। যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে অনেক পরে, সম্পর্কের ফাটলের খবরও দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে চর্চার বিষয় হয়ে আসে। তবে কিছুদিন ধরেই দুই তারকাকে একসঙ্গে দেখে খুশি তাদের ভক্তরাও। আমি ভাই 14 লক্ষ টাকা ঋণ করে আসছি ভাই, ফ্যামিলির জন্য, কিছু আমার জন্য ভাই। কিছু আমার জন্য বলতে আমি এই বাজে ফলাবানের সাথে চলছি, বুঝলেন, বাজে ফলাবানের সাথে চলছি। মনে হয় আমার এই কুনিশা না, কোনো কুনিশা না, হয়তো কিছু বাদের কাজেও লাগাইছি। আমার সাথে ভাই, আমার ভাইয়ের যোগাযোগ, আমার ভাই খুব আদরের ভাই, বুঝলেন, আমিও তার লাগে খুব আদরের ভাই। এটা এখন নোয়া ভাইয়ের কথা না ভাই, আজকে 2 বছর ধরে আমার ভাইয়ের সাথে আমার দেওয়া ভাই, 2টা বছর ধরে যাইছি। আমার ভাই ইচ্ছা করলে আমার ভাই যে মুহূর্তে আমার নিতে পারে, আমার দেওয়া না। আমার প্রতি আমার ভাই মনে হয় যে খেয়ালই করে, এতটুক মানে আমারে আর সে থাকতো। তা আমি ভাই 6 কেজিটা মাঝে ডলছি, আমি 6 শেষ, কিন্তু কেজি কি রয়েছে, বুঝলে, এই হাল্লাতে ভাই আজকে আমার এই অবস্থা। তো বউ বল আমার নে ভাই, আমি আছি, আমি অঞ্জয় না আছি ভাই, শান্তিতে আছি। তবে বাড়ির কষ্টটা মনে হইলে ভাই মানে হাঁটতে যা বুকটা, বাড়ির কষ্টটা মনে হইলে। আর ভাই এরপরে একটা গোষ্ঠীর মধ্যে যদি ভাই একটা ফেরা যদি সকাল হয়ে রে, তো গোষ্ঠীরা এখন ভিত্তি কিছু আর এটা এখন কেউ জানে কেউ জানে না। আর এই যে এই জিনিসটা ভাই সত্য ভাই, আপনি বেড়ার করলো জন্ম লইছেন, আপনি জানি না ভাই কতটুকু সচ্ছল। আমার জীবনে ভালো চেষ্টা করকাইছি ভাই, হ্যাঁ আজকে আমি রিক্সা চালাই ভাই। আমার গোষ্ঠী খুব বড়, আমার গোষ্ঠীর মধ্যে ভাই আমরা 80 জন ভাই দেখালি। আর যে জায়গাটার মধ্যে আছি ভাই, আমি খুব ভালো আদরেই ভাই, কারণ আমার কোনো বাজে নিশা নাই, রিক্সা চালাই, পোলাপান্ডির লেখাপড়া করাইতেছি, এইভাবে ভাই চলতেছি। নিজের মানুষ মন থেকে উড়াই দিলে হয়তো না বাস ফামায়ের উপরা, আমরা বাস ফামাইলো মানে এক যুগে মনে করেন হের কিছু আসেন না, এখন হয়ে গেছে গা। অথবা আমার বংশের মধ্যে একটা বংশের মধ্যে কি ভাই সবাইকে আর একরকম তাহে। আমি ভাই 14 লক্ষ টাকা ঋণ করে আসছি ভাই, ফ্যামিলির জন্য, কিছু আমার জন্য ভাই। কিছু আমার জন্য বলতে আমি এই বাজে ফলাবানের সাথে চলছি, বুঝলেন, বাজে ফলাবানের সাথে চলছি। মনে হয় আমার এই কুনিশা না, কোনো কুনিশা না, হয়তো কিছু বাদের কাজেও লাগাইছি। 26% একটা জায়গা রাখছি আমরা, জলা যা টেয়া পয়সা দিয়ে দান বেচছি, টেয়া পয়সা এইভাবে বাউ করছি। পরে এই 26% জায়গা বাবার এনে দলিল দেওয়ার কথা, মানে বাবারে দলিল দেওয়ার কথা। এই জায়গাটা করছে কি তা, এই আমার খালার তো বোন দিয়ে কয়েকটা টিয়ার শট মনে হয় এটা অলঙ্কার বেচছে পরে আমার বাইরে এই সল্লা দিয়েছে। আমি তো ঢাকায়, আমি তো সল্লা বলতে বুদ্ধি দিয়েছে, একটা বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে এই জায়গাটা আপনার খেয়ার নামে দলিল দিয়েছে, বুঝলে, অথবা জায়গাটা বেশ ভালো একটা লাইনের জায়গা। তো উনি বলা এই জায়গাটা লওয়াতে মানে আমরা বিরাট একটা ক্ষতি বলতে উপরাল দেও আমরা, নামা দেও আমরা, পূবে দেও আমরা, দক্ষিণ দেও আমরা, মাঝ গান ফের একলা হয়ে উঠছে। তখন ভাই এটা কেমন না কিরে,
জায়গা এটা আমরা কিনে রাখি সাইরো ভাইয়া জলা যা থাকবো বাঘের থাকলে সবাই সাইরো ভাইয়া ভাইয়া আর বাহের রায়ও দিছে যে আমার নামে দলিল দিবে তো এই জায়গাটা সে দলিল লয়েছে তো এনে তো ভাই আমরা একটা একটা ইয়ের মধ্যে ফেলাই দিছে পতাশের মধ্যে ফেলাই দিছে এই পতাশের মধ্যে ফুয়ারাত থেকে এই জায়গাটা লওয়ার থেকে আমরা ভাই এই ফ্যামিলিটা বাইরে অংশ মন ভাঙে সবারই মন ভাঙা এই মন ভাঙা আর এই বলতে কি ভাই আমার ঘরের বেজাল আর শেষ না এই বেজাল বাবের আই দিছে ও বাদে বলি বাবে একটা কথা কইছে এবেলা বাপ আছে এবেলা বাবা একটা রায় দিছে যে হো তোরা তো ইনকাম আছে কামাই আছে কামাই তো দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ তোরা আমার গত সাইডে হুত হইছ সাইডে হতেই আল্লাহ রাখলে বুঝো কামাইও করতে বছর লাখ 2-1 টাকার কাম হতো দেশ বাড়ি থেকে যদি লাখ 2-1 দেশে কাম হরণ যা সে ভাই অনেক কিছু না সে কামারে কাম হইলে যদি লাখ 2-1 টাকা বছর ভাই লাভ দেহানি যা বছর বাইর হরণ যা এইটা তো অনেক কিছু এভাবে বাদে ঘরে বাদে কই যাবে বহুত এই বছর এটা কিনছে এর নামে লয়েছে এই সুন্দর জায়গা আরেকটা দেখিয়ে তোরা আরেকজনে আরেক বছর লইবে হ্যাঁ এবার 4 বছরে তোরা জিত করে 60টা জায়গা কি পাবি সল্লাবি তোর ফায়ান তো বুঝা হ্যাঁ প্রতি বছরে তুমি জায়গা কিনে আলতা না তুমি প্রতি বছরে জায়গা কিনে আলতা না তোর সাধারণ সল্লা দিছে এই তোর বাপের এইটা পানি আলের কে তোর বাপে দুই থাকে তা হ্যান তোলো তোর বাপেরটা তো হার মতো এইটা সমান জায়গা হার মতো লয়ে এলো বাদে জায়গা কিনো আর ক্ষেত কিনো যে ভাই কিনো বাদে কিনি সারা দিকে আরাকান আর্মি ইয়াবা চোরা কারবারিতে জড়িয়ে পড়েছে এবং তাদের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ঢুকছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। সোমবার কক্সবাজারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, রোহিঙ্গারাই মূলত সীমান্ত দিয়ে ইয়াবা পারাপারের সঙ্গে জড়িত। তারা খুব দ্রুত স্থান পরিবর্তন করে, এজন্য তাদের ধরা কঠিন হয়ে পড়ে। বোটের পাটাতন অথবা সিএনজির হেডলাইট, শুকনা মরিচ, বেগুন, মানুষের পেটের ভিতর এভাবে ইয়াবা চোরাচালান হয়ে থাকে। আচারের প্যাকেট, আচারের বয়ম, স্যান্ডেলের শুকতলি, সাউন্ড বক্স, সুপারির ভিতরেও ইয়াবার চোরাচালান হচ্ছে। আবার আরাকান আর্মিও ইয়াবা চোরা কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি তাদের কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে ঢোকাচ্ছে, যা দেশের জন্য বড় হুমকি হয়ে পড়ছে। লিখিত বক্তব্যে কর্নেল মহিউদ্দিন বলেন, উপকূলীয় এলাকায় মাদক চোরা কারবার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উখিয়া থেকে টেকনাফ সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরা কারবারিরা এখন সমুদ্রপথ বেশি ব্যবহার করছে। আমাদের ধারণা, মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটা উপকূল হয়ে প্রায় 80% মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এসব রুট দিয়ে শুধু দেশের অভ্যন্তরই নয়, অন্য দেশেও মাদক পাচার হচ্ছে, যা আমাদের তরুণ প্রজন্ম ও অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত 15 জুলাই থেকে বিজিবি কক্সবাজার সীমান্ত ও বান্দরবনের কিছু অংশ থেকে প্রায় 28 লাখ ইয়াবা জব্দ করেছে। এ সময়ে আধুনিক রাইফেল সহ 22টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। হাতে কিছু টাকা জমে গেলেই প্রথমেই মনে আসে এ টাকা কোথায় রাখবো, কিভাবে বিনিয়োগ করব। কেউ কেউ মনে করেন নিরাপদ উপায় হলো সঞ্চয়পত্র কেনা। আবার অনেকের ধারণা ব্যাংকে এফডিআর করলে টাকা সহজেই ভাঙানো যায়, প্রয়োজনে ঋণও নেওয়া যাবে। তাই কোন পথে গেলে লাভ বেশি, ঝুঁকি কম, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকেন অনেকেই। সঞ্চয়পত্র আর এফডিআর
দুই ব্যবস্থারই রয়েছে সুবিধা ও সীমাবদ্ধতা। সঞ্চয়পত্রে সরকারি গ্যারান্টি থাকায় ঝুঁকি নেই, আবার সুদের হারও তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে এফডিআর এর সহজেই টাকা তোলার সুযোগ রয়েছে, মাসিক বা ত্রৈমাসিক আয়ের সুবিধাও পাওয়া যায়, তবে সুদের হার সঞ্চয়পত্রের চেয়েও কম। বিশ্লেষকরা তাই পরামর্শ দেন পুরো টাকা এক জায়গায় না রেখে ভাগ করে বিনিয়োগ করলে ঝুঁকি কমবে, পাশাপাশি নিশ্চিত আয়ও মিলবে। মধ্যবিত্ত পরিবারের কাছে সঞ্চয়পত্র সবচেয়ে জনপ্রিয়, কেননা ঝামেলা ছাড়াই বিনিয়োগ করা যায় এবং এখনও এটি আস্থার জায়গা ধরে রেখেছে। সরকারি গ্যারান্টি থাকায় টাকার নিরাপত্তা নিশ্চিত। এফডিআর এর তুলনায় সুদের হার বেশি, দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্ন। কর রেয়াত সুবিধা থাকে, ফলে আয়করের চাপ কমে, প্রয়োজনে ভেঙে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং এর অসুবিধাগুলো আমাদের জানা প্রয়োজন। নির্দিষ্ট সীমার বেশি কেনা যায় না, মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে মুনাফা কমে যায়, মুনাফা থেকে উৎসে কর কাটা হয়, তাৎক্ষণিক নগদায়নের সুযোগ খুবই সীমিত। এফডিআর হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে সুদ পাওয়ার সুবিধা, মেয়াদ বেছে নেওয়ার সুযোগ আছে। এফডিআর এর বিপরীতে ঋণ নেওয়া যায় সাধারণত 90 দশমিক পর্যন্ত।